দ্রাব্যতা সাধারণত কিভাবে তৈরি হয়? দ্রাব্যতা কোত্থেকে টপিকটা আসলো? দ্রব প্লাস দ্রাবক, দ্রব প্লাস দ্রাবক মিলে কি তৈরি হয়? দ্রবণ তৈরি হয়। বুঝতে পেরেছো? দ্রব দ্রাবকে দ্রবীভূত হয়, তৈরি করে দ্রবণ। তাহলে দ্রাবক হচ্ছে একটা তরল মাধ্যম যেখানে দ্রবটা দ্রবীভূত হবে। ঠিক আছে, দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতার সংজ্ঞা দুইভাবে পাওয়া যায়। চলো আমরা দুইটা সংজ্ঞা নিয়ে একটু আলোচনা করি। দ্রাব্যতা কি জিনিস? তো আমাদের আজকে টপিক হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতার সংজ্ঞাটা আমরা কি আসতে পারি? দ্রাব্যতা হচ্ছে প্রতি 100 গ্রাম দ্রাবকে, প্রতি বলো 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে তার দ্রাব্যতা থাকে। তাকে আমরা কি বলি? তাকে আমরা দ্রাব্যতা বলি, তাকে দ্রাব্যতা বলে। ঠিক আছে, প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে বলা হয় দ্রাব্যতা। আর দ্রাব্যতাকে প্রকাশ করা হয় এস দ্বারা। এস ইকুয়ালস টু হচ্ছে দ্রবের ভর ইন্টু 100 ডিভাইড বাই দ্রাবকের ভর। এভাবে আমরা দ্রাব্যতা বের করতে পারি। ঠিক আছে, প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকে। দ্রাব্যতার আরো একটি সংজ্ঞা আছে, সংজ্ঞাটি হচ্ছে এরকম: নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। ঠিক আছে, দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। এই ক্ষেত্রে দ্রাব্যতা নির্ণয়ের সূত্র হচ্ছে S equals to W into 1000 ডিভাইড বাই MV। এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন দ্রব দ্রাবকে দ্রবীভূত হয়ে দ্রবণ তৈরি করে। দ্রবণ কয় প্রকার? দ্রবণ 3 প্রকার: সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত। সম্পৃক্ত দ্রবণ কাকে বলে? দেখো, একটা দ্রবণে কিন্তু সর্বোচ্চ একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব দ্রবীভূত হইতে পারবে, তাই না? ধরে নাও তোমার কাছে একটি পাত্র আছে, এই পাত্রের মধ্যে তোমার কাছে 100 গ্রাম পানি আছে। কত গ্রাম পানি আছে? 100 গ্রাম পানি। এখানে 100 গ্রাম পানি আছে তোমার কাছে। এখন এই 100 গ্রাম পানির মধ্যে তুমি লবণ দ্রবীভূত করতে চাচ্ছ, সোডিয়াম ক্লোরাইড। এখন তুমি কি চাইলে যত ইচ্ছা তত লবণ দ্রবীভূত করতে পারবা? না, একটা নির্দিষ্ট পরিমাণ লবণ দ্রবীভূত হবে। লবণ দ্রবীভূত হওয়ার পর, একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবীভূত হওয়ার পর লবণ আর যতই দাও না কেন লবণ দ্রবীভূত হবে না। ধরে নাও যে 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 60 গ্রাম লবণ দ্রবীভূত হচ্ছে, এরপরে আর কোনো লবণ দ্রবীভূত হচ্ছে না। যদি সর্বোচ্চ পরিমাণ যেটা দ্রবীভূত থাকে, মানে কি 60 গ্রাম, ওই 60 গ্রামে যদি দ্রবণে দ্রবীভূত থাকে তাহলে আমরা বলবো সম্পৃক্ত দ্রবণ। যদি 60 গ্রামের কম দ্রবীভূত থাকে তাহলে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ। আর যদি সর্বোচ্চ পরিমাণ চেয়ে বেশি থাকলে নিচে তলানি আকারে পড়বে, ওই দ্রবণকে আমরা বলবো অতিপৃক্ত দ্রবণ। কি দ্রবণ বলবো? অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, এখন দেবো, সাধারণত একটা আয়নিক যৌগ দ্রবণে দ্রবীভূত হয় কেন? সাধারণত দ্রাব্যতাটা আমরা আয়নিক যৌগের ক্ষেত্রে নির্ণয় করে থাকি। কিস যৌগের ক্ষেত্রে? আয়নিক যৌগের ক্ষেত্রে। আয়নিক যৌগ পানিতে কি হয়? দ্রবীভূত হয়। আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় কিভাবে বা কেন দ্রবীভূত হয় সেটা একটু দেখো। কারণ আমরা ছোটবেলায় পড়েছিলাম আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কি থাকে? বেশি থাকে। তাহলে তারা পানিতে এত সহজে দ্রবীভূত হয় কেন? এক্ষেত্রে তোমাকে একটু লজিক বুঝতে হবে। আয়নিক যৌগগুলো সাধারণত কি আকারে পাওয়া যায় বলো? আয়নিক যৌগগুলো থাকে প্রকৃতিতে কি আকারে? কেলাস আকারে। কি আকারে থাকে? কেলাস বা স্ফটিক আকারে। যেমন একটা সোডিয়াম ক্লোরাইডের কেলাস দেখতে কেমন হয়? একটা সোডিয়াম ক্লোরাইডের কেলাস বা একটা লবণের দানা দেখতে মূলত এরকম কিউবিক আকৃতির হবে। কি আকৃতির হবে? কিউবিক আকৃতির। এখন কেলাস কেমনে গঠিত হয়? ধরো এটা হচ্ছে একটা সোডিয়াম ক্লোরাইডের অণু, একটা সোডিয়াম এবং একটা ক্লোরাইডের অণু। এই অণুটা অপর একটা সোডিয়াম ক্লোরাইডের দ্বারা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা চার্জ দ্বারা একে অপরের সাথে কি থাকে? যুক্ত থাকে। একটি সোডিয়াম ক্লোরাইড অপর একটি সোডিয়াম ক্লোরাইডের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা এভাবে যুক্ত হয়। যুক্ত হয়ে একটি স্ফটিক বা দানা গঠন করে। এখানে আমরা দানাটা অ্যাকচুয়ালি বড় দেখছি, বাস্তবে তো একটা দানা অনেক কি হয়ে থাকে বলো? বাস্তবে একটা দানা এই যে দেখো অনেক ছোট হয়ে থাকবে, যত ছোট হবে দানা তত হবে। এখন এই লবণের দানাটিকে তুমি কি করলে? লবণটাকে তুমি দিলে পানিতে। ঠিক আছে, পানি। এর চারিদিকে তুমি কি দিচ্ছ বলো? এর চারিদিকে তুমি দিচ্ছ পানি। তুমি চারিদিকে পানি দিচ্ছ, মানে তুমি লবণের দানাটাকে যখন পানিতে দিবা তখন এর চারিদিকে পানি ঘিরে থাকবে, H2, তাই না? যখন লবণের দানাটিকে পানিতে ঘিরে রাখতেছো তখন পানি কিন্তু পোলার দ্রাবক। পোলার দ্রাবক মানে পানিতে ঋণাত্মক প্রান্ত আছে, ধনাত্মক প্রান্ত আছে। পানিতে ঋণাত্মক প্রান্ত আছে, ধনাত্মক প্রান্ত আছে পানির মধ্যে।
এখানে মেকানিজম কি কাজ করে খেয়াল করো, পানির যে ঋণাত্মক প্রান্তটা আয়নিক যৌগের ধনাত্মক প্রান্তটাকে আকর্ষণ করবে, পানির যে ধনাত্মক প্রান্তটা সেটা আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্তকে আকর্ষণ করবে। এইভাবে পানির প্রতিটা পানির অণু, একটা পানির অণু অপর সোডিয়াম ক্লোরাইডের ধনাত্মক ঋণাত্মক অংশকে আকর্ষণ করবে। আকর্ষণ করার ফলে কিন্তু সোডিয়াম এবং ক্লোরাইডের যে আয়নিক বন্ধনটা আছে সেটা ভেঙে যাবে। আর কোনো আয়নিক যৌগের যদি আয়নিক বন্ধনটা ভেঙে যায় বা তারা যদি আয়নিত হয়, তারা আয়নিত হয়ে গেলেই দ্রবণটা দ্রবীভূত হবে। তার মানে দ্রবীভূত হওয়ার শর্ত কি, তাদের মধ্যকার যে আয়নিক বন্ধনটা আছে সেই বন্ধনটা ভাঙা। তার মানে সেই বন্ধনটা ভাঙতে শক্তি লাগবে, সেই বন্ধনটা কে ভাঙবে? পানি। তার মানে কি, পানি দ্বারা কোনো আয়নিক যৌগের বন্ধন ভাঙতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হয় হাইড্রেশন শক্তি। কি বলবো? হাইড্রেশন শক্তি। অপরদিকে একটি লবণের দানা গঠন করতে বা স্ফটিক গঠন করতে যে শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা বলি ল্যাটিস শক্তি। তার মানে কি, ল্যাটিস শক্তিকে ভাঙতে হচ্ছে হাইড্রেশন শক্তি দ্বারা। তার মানে হাইড্রেশন এনার্জি বা হাইড্রেশন শক্তির মান যদি বেশি হয় তাহলে সেটা পানিতে দ্রবীভূত হবে, আর ল্যাটিস শক্তির মান যদি বেশি হয় তাহলে সেটা পানিতে দ্রবীভূত হবে না, তাই না?